বিসমিল্লাহির রহমানির রহিম। চৌমুহনী সরকারি এসএ কলেজে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ বিজ্ঞান শাখায় ভর্তিকৃত ছাত্রছাত্রীবৃন্দ, উচ্চতর গণিতের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। করোনা মহামারীর কারণে শ্রেণীকক্ষে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় তোমাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য এবং তোমাদেরকে লেখাপড়ায় সম্পৃক্ত রাখার জন্য অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল বাশার স্যারের সার্বিক তত্ত্বাবধানে চৌমুহনী সরকারি এসএ কলেজে অনলাইন ক্লাস কার্যক্রম চালু রয়েছে। আশা করি তোমরা এই ক্লাসগুলিতে নিয়মিত অংশগ্রহণ করবে। ক্লাসগুলি নিয়মিত অংশগ্রহণ করলে তোমরা বাড়িতে বসেই তোমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে সক্ষম হবে। শিক্ষার্থীবৃন্দ, পাঠদানের শুরুতেই আমি আমার পরিচিতি তোমাদের সামনে তুলে ধরছি। আমি মোহাম্মদ নাজিম উদ্দিন, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, চৌমুহনী সরকারি এসএ কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উচ্চতর গণিত বইয়ের প্রথম পত্র বইয়ের নবম অধ্যায় রয়েছে অন্তরীকরণ। অন্তরীকরণের প্রথম অংশে, অর্থাৎ অন্তরীকরণ বোঝার জন্য যে জিনিসটি বেশি প্রয়োজন সেটি হচ্ছে ফাংশনের সীমা। স্বাভাবিক কারণেই 9A-তে ফাংশনের সীমা নিয়ে আলোচনা রয়েছে। অধ্যায় 9A-তে আমার আজকের পাঠের শিরোনাম হচ্ছে অন্তরীকরণ, ফাংশনের সীমা। আজকের এই ক্লাস শেষে তোমরা ফাংশনের সীমা কি ব্যাখ্যা করতে পারবে, ফাংশনের মান ও সীমাস্থ মানের পার্থক্য বুঝতে পারবে, ফাংশনের ডান সীমা ও বাম সীমা কি তা জানতে পারবে, ফাংশনের সীমা বিদ্যমান হওয়ার শর্ত জানবে, ফাংশনের কতিপয় অনন্য আকারের সাথে পরিচিত হতে পারবে এবং ফাংশনের সীমাস্থ মান নির্ণয় করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করছি। ফাংশন বিষয়টা কি? ধরি আমরা f(x = x² + 1) এই ফাংশনে আমরা x এর মান 0 বসালে আমরা পাচ্ছি f(0 = 1), আবার x এর মান 1 বসালে আমরা পাচ্ছি f(1 = 2). এই মানগুলিকে বলা হয় ফাংশনের মান বা ফাংশনাল ভ্যালু। এবার আমরা অন্য একটা উদাহরণ দেখি। f(x = x² - 1/x - 1) এই ফাংশনে আমরা x = 0 বসালে f(0 = আমাদের 1 আসে, কিন্তু যদি x = 1 বসাই তখন f(1) এর মান নির্ণয় করা যায় না, অর্থাৎ f(1) সমান আসতেছে 0/0, যাহা অর্থহীন। কিন্তু আমরা যদি x এর মান 1 না ধরে 1 এর কাছাকাছি ধরি তখন ফাংশনটি আর অসংজ্ঞায়িত হয় না, ফাংশনের মানের একটি ধারণা পাওয়া যায়। এই বিষয়টি ব্যাখ্যার জন্য সীমার ধারণার উৎপত্তি। শিক্ষার্থীবৃন্দ, x = 1 এর কাছাকাছি বলতে বোঝাচ্ছে x এর মান 1.001, 1.0001, 1.0001 ইত্যাদি। এই মানগুলি প্রত্যেকেই 1 এর কাছাকাছি মান। এটি 1 এর যতটুকু কাছে, এটি আরও কাছে, এরপরটি আরও কাছাকাছি, অর্থাৎ এটা বাম দিক থেকে 1 এর কাছাকাছি হচ্ছে। অন্যদিকে এই মানগুলি ডান দিক থেকে 1 এর কাছাকাছি বোঝাচ্ছে। এই মানগুলির x এর মান আমরা এর যে কোনো একটি যদি বসাই তখন আমরা ফাংশন থেকে পাই, ফাংশন থেকে আমরা সরল করলে x + 1 পাই, অর্থাৎ x + 1 × x - 1 লেখা যায়। উপরে x² - 1কে x - 1 ক্যান্সেল করলে থাকে x + 1। এই f(x) ফাংশনে আমরা x এর মান যদি এই মানগুলির যে কোনো একটি বসাই তাহলে f(x) এর মান আমরা এরকম পাবো। এগুলি 2 এর কাছাকাছি মান, যেগুলি ডান দিক থেকে 2 এর কাছাকাছি হচ্ছে, আর এগুলি হচ্ছে বাম দিক থেকে 2 এর কাছাকাছি। তাহলে x এর মান 1 এর কাছাকাছি হলে f(x) এর মান হচ্ছে আমাদের 2 এর কাছাকাছি। সুতরাং আমরা বলতে পারি
এক্স টেন্স টু 1, এক্সের পরে আমরা একটা অ্যারো চিহ্ন দিলাম, এটাকে পড়তে হবে টেন্স টু। এক্স টেন্স টু 1 হলে এফ এক্স টেন্স টু 2, কিন্তু এফ এক্স নট এক্স্যাক্টলি 2, অর্থাৎ এফ এক্স 2 এর কাছাকাছি, কিন্তু এফ এক্সের মান এক্স্যাক্টলি 2 হবে না। এফ এক্স টেন্স টু 2 এই মানটিকে আমরা এফ এক্সের সীমাস্থ মান বলি, সীমাস্থ মান বা লিমিটিং ভ্যালু বলি। তাহলে লিমিটিং ভ্যালুকে আমরা এভাবে প্রতীক আকারে প্রকাশ করতে পারি। এখানে আমরা পুরো শব্দটা লিমিট না লিখে সংক্ষেপে লিখলাম লিম, LIM, লিমিট এক্স টেন্স টু 1 এফ এক্স ইকুয়াল টু 2। এটা দ্বারা বোঝাচ্ছে এক্সের মান 1 এর কাছাকাছি হলে এফ এক্সের মানটা হবে 2 এর কাছাকাছি। এখানে দুইটি জিনিস খেয়াল করতে হবে, দুইটা লিমিট আমাদের এখানে আছে। একটা হচ্ছে চলকের লিমিট এক্স টেন্স টু 1, অর্থাৎ চলকটি কোন মানের দিকে যায় আর ফাংশনটি কোন মানের দিকে যাচ্ছে। এখানে দেখলাম আমরা চলক যদি এক্সের দিকে অগ্রসর হয় তাহলে এফ এক্স হচ্ছে 2 এর দিকে অগ্রসর হচ্ছে। এটা হচ্ছে ফাংশনের মূল বিষয়। আমরা এবার ফাংশনের সংজ্ঞাটা তোমাদের সামনে উপস্থাপন করছি। মনে করি এক্স চলকের একটি ফাংশন এফ এক্স। এখন এক্স একটি নির্দিষ্ট মানের দিকে অগ্রসর হলে এফ এক্স যে মানের দিকে অগ্রসর হয় তাকে এফ এক্সের সীমা বলা হয়। আমরা চিহ্ন ব্যবহার করে বিষয়টিকে আরও সহজ করার চেষ্টা করি। অর্থাৎ এক্স টেন্স টু এ হলে এফ এক্স টেন্স টু যদি এল হয় তবে এলকে এফ এক্সের সীমা বলা হয়। ইহাকে প্রতীক আকারে নিম্নোক্তভাবে প্রকাশ করা হয়, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল। অন্যভাবে সংজ্ঞাটি আমরা দিতে পারি এভাবে: যদি কোনো ক্ষুদ্র সংখ্যা অ্যাপসাইলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল এমন একটি ক্ষুদ্র সংখ্যা ডেল্টা গ্রেটার দেন 0 পাওয়া যায় যেন এক্স মাইনাস এর পরমান লেস দেন ডেল্টা হলে এফ এক্স মাইনাস এল এর পরমান লেস দেন অ্যাপসাইলন হয়, তখন এলকে এফ এক্সের সীমা বলা হয়। এই সংখ্যাটিকে অ্যাপসাইলন ডেল্টা সংজ্ঞা বলা হয়। বিষয়টি আরেকটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি। এখানে অ্যাপসাইলন এবং ডেল্টা অতি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা। এক্স মাইনাস এর পরম মান, তার মানে এক্স এবং এর ব্যবধান একটা ক্ষুদ্র ধনাত্মক সংখ্যার চেয়ে ক্ষুদ্র। তার মানে এটা কখন সম্ভব? যখন এক্স এর খুব কাছাকাছি হবে তখন। এক্স এর খুব কাছাকাছি হলে এক্স মাইনাস এর পরম মানটা ডেল্টার চেয়ে ক্ষুদ্র হয়। এই শর্ত মেনে চললে তখন ফাংশনটি যদি এল এর খুব কাছাকাছি হয়, অর্থাৎ এফ এক্স এবং এল এর ব্যবধান যদি আরেকটি ক্ষুদ্র সংখ্যা ডেল্টা অ্যাপসাইলনের চেয়ে ছোট হয়, তাহলে এই তাদের ব্যবধান যদি যত কম হবে তত সংখ্যা দুইটা খুব কাছাকাছি, এটা আমরা বলতে পারবো। অর্থাৎ এফ এক্স এল এর কাছাকাছি, যেটি আমরা উপরে ব্যাখ্যা করেছি। তখন আমরা এলকে এফ এক্সের সীমা বলতে পারি। এল হচ্ছে এফ এক্সের সীমা। তাহলে এফ এক্সের সীমার সংজ্ঞা আসলে আমরা এটি অথবা নিচেরটি যে কোনো একটি ব্যবহার করতে পারবো। এখন ফাংশনের ডান সীমা ও বাম সীমা কি আমরা আলোচনা করছি। ফাংশনের ডান সীমা হচ্ছে যখন এক্স এর ডান দিক থেকে ওই মানের দিকে অগ্রসর হয়। মনে করি এটা এ, আর এক্সের মান এর ডান দিক থেকে অগ্রসর হচ্ছে, তখন এফ এক্সের মানটি যে মানের দিকে অগ্রসর হবে তাকে বলা হবে তার ডান সীমা। আমরা প্রতীক আকারে এইভাবে দেখাইতে পারি, লিমিট এক্স টেন্স টু এ প্লাস, প্লাস হচ্ছে ডান সীমা বোঝানোর জন্য, এফ এক্স ইকুয়াল টু L1। এটা আমরা প্রতীক আকারে এভাবে দেখাইতে পারি। অন্যদিকে বাম সীমাকে আমরা এটা হচ্ছে বাম দিক থেকে এর কাছাকাছি হলে অগ্রসর হলে তখন আমরা সীমাটাকে এভাবে দেখাইতে পারি, লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু L2। তাহলে এ মাইনাস বলতে বোঝাচ্ছে এ চেয়ে কম, অর্থাৎ বাম দিক থেকে এর দিকে অগ্রসর হবে, আর প্লাস হলে ডান দিক থেকে অগ্রসর হবে। তাহলে কোনো ফাংশনের সীমা বিদ্যমান থাকার জন্য আমাদের শর্ত হচ্ছে ডান সীমা এবং বাম সীমা সমান হতে হবে, অর্থাৎ L1 ইকুয়াল টু L2 হতে হবে। শিক্ষার্থীবৃন্দু, আমরা ফাংশনের সীমা নির্ণয় করার ক্ষেত্রে নিচের এই বিষয়গুলো লক্ষ্য করব, মনে রাখার চেষ্টা করব। কোনো ফাংশনের সীমা নির্ণয় করতে হলে প্রথমে চলকের সীমা বসিয়ে, আমরা এর আগে আলোচনা করছি সীমা দুই রকম, একটা হলো চলকের, একটা হলো ফাংশনের। চলকের সীমাটা বসিয়ে সরল করলে ফাংশনের মান যদি সসীম হয় এবং বিদ্যমান হয় তবে উহাই হচ্ছে তার সীমাস্থ মান। অর্থাৎ ফাংশনটাকে আমরা প্রথমে চলকের সীমাটা বসালে যদি সেটি একটা সসীম মান দেয়, সসীম মান পাওয়া যায়, তাহলে সেই মানটি হচ্ছে তার সীমা। কিন্তু যদি চলকের সীমাটা বসালে ফাংশনটি অসীম হয়
বা অসংজ্ঞায়িত হয়। তবে বীজগণিত ফাংশনকে বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে সমাধান সরল করতে হবে, বা ত্রিকোণমিতিক ফাংশন হলে সেটিকে ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করে সরল করে তারপর আমরা সীমা নির্ণয় করব। সাধারণত চলকের সসীম মানের জন্য বীজগাণিতিক বহুপদী ফাংশনের সীমা বিদ্যমান থাকে। বহুপদী ফাংশন, বীজগাণিতিক বহুপদী ফাংশন তোমরা জানো। বহুপদী হচ্ছে এরকম একটি বীজগাণিতিক রাশি যার চলকের ঘাতগুলি হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং সাধারণত ঘাতগুলি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজানো থাকে। এরকম একটা বীজগাণিতিক রাশি যেমন আমরা বলতে পারি ax² + bx + c, এটি একটি বীজগাণিতিক বহুপদী রাশি। এরকম ফাংশন আকারে বা ওই আকারের ফাংশন হলে তার সীমা সবসময় বিদ্যমান থাকবে। ফাংশনের হর বা লবে বর্গমূল চিহ্নের ভিতর বীজগাণিতিক রাশি থাকলে সুবিধামতো রাশি দ্বারা গুণ করে বর্গমূল তুলে ফেলতে হবে। এগুলি আমাদের মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। আমরা এই বিষয়গুলো মাথায় রেখে অঙ্ক করব। এবার আমরা কয়েকটা সূত্র খেয়াল রাখি। f(x) এবং g(x) দুটি ফাংশনের সমষ্টির লিমিট তাদের আলাদা আলাদা লিমিটের সমষ্টির সমান হবে। একইভাবে গুণ অবস্থা যদি থাকে, দুটি ফাংশন গুণ আকারে থাকলে তাদের গুণফলের লিমিট তাদের আলাদা আলাদা লিমিটের গুণফলের সমান হবে। এছাড়া রয়েছে আমাদের লিমিট x → 0 sin x / x = লিমিট x → 0 x / sin x। sin x / x হোক বা x / sin x হোক, এর মান কত হবে? 1। অনুরূপভাবে tan x / x অথবা x / tan x হলে তার মানও 1। আমরা এই সূত্রটির 7 নম্বর যে সূত্রটি, এই সূত্রটির প্রমাণ আমরা একটু পরে পাবো। এগুলি আমরা সূত্র হিসেবে খেয়াল রাখব। এখন আমরা প্রমাণ করব লিমিট x → 0 sin x / x = 1। তো আমরা মনে করি ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত, এর APB হচ্ছে APB হচ্ছে একটি চাপ, OP হচ্ছে ব্যাসার্ধ, এখানে চিত্র OP ব্যাসার্ধ, ও এটাও ব্যাসার্ধ, আবার OB ও ব্যাসার্ধ যদি আমরা যোগ করি, আর AB হচ্ছে বৃত্তের একটি জ্যা। তাহলে OP ব্যাসার্ধ AB জ্যাকে ডি বিন্দুতে সমাধিকেন্দ্র করে। OP ব্যাসার্ধটা, এই যে OP ব্যাসার্ধটা ডি বিন্দুতে জ্যাকে AB জ্যাকে সমাধিকেন্দ্র করলো। তাহলে OP দ্বারা APB চাপও আমাদের সমাধিকেন্দ্র হবে। যেহেতু এটা আমাদের জ্যাকে সমাধিকেন্দ্র করলো, তাহলে এই যে এখানে যে চাপটা উৎপন্ন হলো সেই চাপকেও এই OP ব্যাসার্ধ সমাধিকেন্দ্র করবে। এখন এই OB বিন্দুতে অঙ্কিত স্পর্শক OP এর বর্ধিতাংশকে C বিন্দুতে ছেদ করে। এই বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক আঁকি, B বিন্দুতে আর একটা স্পর্শক আঁকলে স্পর্শক দুইটি OP রেখাটাকে বর্ধিত করলে C বিন্দুতে এসে ওই স্পর্শক দুইটির সাথে মিলিত হবে। আমরা ধরে নিচ্ছি POA কোণ সমান x রেডিয়ান। POA কোণ সমান x রেডিয়ান, এই কোণটা। এখন যে AB is less than চাপ APB which is less than AC plus BC। যে AB, যে হচ্ছে আমাদের AB যেটা, আর চাপটা স্বাভাবিকভাবে বড় হবে। চাপটা হলো এই যে বক্ররেখাটা। তাহলে চাপ APB which is less than স্পর্শক দুইটির সমষ্টি AC plus BC। স্পর্শক দুইটি A ও B বিন্দুতে যে অঙ্কিত দুইটি স্পর্শক ছিল AC plus BC সমষ্টির সমান, দুইটি স্পর্শকের সমান। এখন যে AB অর্ধেক হচ্ছে AD, তাহলে AD-কে দ্বিগুণ করলে আমরা যে AB পাবো। অনুরূপভাবে চাপ APB তার অর্ধেক হচ্ছে AP, তাহলে AP-কে 2 দ্বারা গুণ করলে চাপ APB সমান হবে। আর AC plus BC যেহেতু এই দুইটি স্পর্শক দুইটি সমান, কাজেই এদের যে কোনো একটি নিয়ে তাকে দ্বিগুণ করলে তার সমষ্টির সমান হবে। এখন আমরা 2 দ্বারা ভাগ দিলে পাচ্ছি AD is less than চাপ AP is less than AC। ওই দ্বারা উভয় পক্ষকে, সকল পক্ষকে আমরা এখানে ভাগ দেব। ভাগ দিলে AD/OA চাপ AP/OA is less than AC/OA। এখন আমরা সমকোণী ত্রিভুজ এখানে উৎপন্ন হচ্ছে OAD। এই সমকোণী ত্রিভুজ ব্যবহার করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লম্ব বাই অতিভুজ হচ্ছে লম্ব। AD হচ্ছে লম্ব, OA হচ্ছে অতিভুজ। লম্ব বাই অতিভুজ হলে আমরা জানি সাইন হয়, কোণটি যেহেতু x আছে সেই জন্য এটা সাইন x। চাপ AP/OA চাপ বাই ব্যাসার্ধ। চাপ বাই ব্যাসার্ধ, চাপকে সাধারণত আমরা S দ্বারা প্রকাশ করি। চাপ দৈর্ঘ্যকে আমরা S দ্বারা প্রকাশ করি। আর হচ্ছে ব্যাসার্ধ, আর থিটা হচ্ছে কোণ। তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করি যে S-কে R দ্বারা ভাগ দিলে, অর্থাৎ চাপকে ব্যাসার্ধ দ্বারা ভাগ দিলে কোণ হয়। ঠিক এখানেও চাপকে ব্যাসার্ধ দ্বারা ভাগ দিলে এটি কোণ হবে। কোণ হচ্ছে x কোণ এখানে। তাহলে AC/
ওয়ে, এসির জন্য আমরা ও এসি এই বড় ত্রিভুজটা আমরা যদি চিন্তা করি, সেক্ষেত্রে এই কোণটা সূক্ষ্মকোণ হতে তার বিপরীত বাহু লম্ব হবে, তাহলে এখানে লম্ব হচ্ছে এসি। আর এটি সমকোণের বিপরীত বাহু হতে এটি ওসি হবে অতিভুজ, ওয়ে হবে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি হলে ট্যান হয়, তাহলে এখানে এসি বাই ওয়ে মানে লম্ব বাই ভূমি, তাহলে এটার জন্য আমরা ট্যান এক্স লিখতে পারি। এখন সাইন এক্স দ্বারা আমরা সকল পক্ষকে 1 নংকে যদি ভাগ দিই, তাহলে এখানে 1 হয়ে যাবে, এখানে এক্স বাই সাইন এক্স হবে, এখানে হবে ট্যান এক্সকে ভাগ দিলে 1 বাই কজ এক্স থাকবে সাইন এক্স দ্বারা ভাগ করলে। পরবর্তীতে আমরা এখানে ব্যস্তকরণ করিনি, বিপরীতকরণ করলে 1কে উল্টালে 1কে বিপরীতকরণ করলে 1 হবে, এক্স বাই সাইন এক্সটা হয়ে যাবে সাইন এক্স বাই এক্স, আর 1 বাই কজ এক্স হবে কজ এক্স। একটা জিনিস আমরা জানি, যদি ব্যস্তকরণ করি তাহলে অসমতার চিহ্ন ঘুরে যায়, লেস দেন চিহ্নটা গ্রেটার দেন চিহ্ন হয়ে যাবে। এখন এটাকে আমরা পরবর্তীতে কজ এক্স আগে লিখতে পারি, তাহলে যদি সাজাই লিখি কজ এক্স আগে লিখলাম, তাহলে কজ এক্স লিখলে সাইন এক্স বাই এক্স, কজ এক্স লেস দেন সাইন এক্স বাই এক্স লেস দেন 1 হবে। এটাকে আমরা ঘুরে লিখতে পারি, পরবর্তী পেজে আমরা ঘুরে লিখলাম cos x লেস দেন এক্স, cos x লেস দেন sin x বাই এক্স লেস দেন 1। এটি আমাদের 2 নং সমীকরণ। আমরা এখন লিমিট ব্যবহার করে এটির মান নির্ণয় করব। যখন x টেন্ডস টু 0 তখন cos x টেন্ডস টু 1, x এর মান যখন 0 হবে, 0 খুব কাছাকাছি হবে, তাহলে এখানে x এর মান 0 বসলে cos 0 মান 1 হয়, সেই জন্য cos x টেন্ডস টু 1 হবে। ফলে আমরা 2 নং সমীকরণে এখানে যেহেতু cos x টেন্ডস টু 1 লিমিট x টেন্ডস টু 0 হলে তাহলে এখানে 1 হয়ে যাবে, এই জায়গায় আমরা লিমিটটা লিখলাম, এটার মান কত, এটার মানেই আমরা নির্ণয় করব। আর 1 এর সাথে আমরা এখানে লিমিট ব্যবহার করলে যেহেতু কোনো চলক নাই, ধ্রুবকটি বসবে, অর্থাৎ দাঁড়ালো লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এর মান 1 এর চেয়ে ছোট এবং 1 এর চেয়ে বড়। এটি 1 এর চেয়ে ছোট আবার 1 এর চেয়ে বড়, তার মানে এটি 1 এর কাছাকাছি, 1 এর সামান্য একটু বেশি আবার 1 এর সামান্য একটু কম, তাহলে এটিকে আমরা সীমাস্থ মান হিসাবে আমরা প্রকাশ করতে পারি লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1। তাহলে আমাদের সূত্রটি প্রমাণিত হয়ে গেল। অনুরূপভাবে আমরা x বাই সাইন এক্স এর মানও 1 প্রমাণ করতে পারি, বা tan x বাই x লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x, অথবা লিমিট x টেন্ডস টু 0 x বাই tan x এর মানও 1 হবে। আমরা কয়েকটি অসংজ্ঞায়িত বা অনির্ণয় আকারের সাথে পরিচিত হয়ে নিই। যদি আমরা ফাংশনের চলকের সীমা বসালে ফাংশনটি 0 বাই 0 আকার হয়, অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি আকার হতে পারে, কখনো ফাংশনের মান ইনফিনিটি হয়ে যেতে পারে, কখনো ইনফিনিটি বাই ইনফিনিটি ইন্টু ইনফিনিটি আকার আসতে পারে, কখনো 1 টু দি পাওয়ার ইনফিনিটি আকার আসতে পারে। শিক্ষার্থীবৃন্দু, অনির্ণয় আকারের আরও কয়েকটি আকার রয়েছে, কিন্তু তোমাদের জন্য যে কয়টি আকার ব্যবহার হবে আমি এখানে সেই কয়টি এখানে উল্লেখ করলাম। এই কয়টির সাথে তোমরা আপাতত পরিচিত হয়ে নাও। এই আকারের কোনো একটি আকার যদি ফাংশনটি ধারণ করে চলকের সীমা বসালে, তাহলে পূর্বে উল্লেখিত নিয়মে তাকে সরল করতে হবে, অর্থাৎ ফাংশনটিকে আমরা সরল করব। সরল করার পর যদি ফাংশনটি এগুলির কোনো একটি আকারে থাকে, তাহলে ফাংশনটির সীমা বিদ্যমান নাই। সাধারণত সরল করার পর আমরা চলকের সীমা বসালে তার একটা মান পাবো, সসীম মান পাবো, কিন্তু যদি এই ক্ষেত্রেও সরল করার পরও যদি দেখা যায় যে ফাংশনটির আকারে অসংজ্ঞায়িত আকারে আসছে, তাহলে আমরা বলতে পারবো যে ফাংশনটির সীমা বিদ্যমান নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কয়েকটা গাণিতিক সমস্যার সমাধান করব এখন। এখানে সীমাস্থ মান নির্ণয় করব লিমিট x টেন্ডস টু 0 √1 + 3x মাইনাস √1 - 4x বাই x, এই ফাংশনটির আমরা সীমাস্থ মান নির্ণয় করব। তাহলে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে রুটের কোনো রাশি যদি আমাদের ফাংশনে থাকে, তাহলে আমরা সুবিধামতো রাশি দ্বারা গুণ করে সেটির রুট তুলে দেওয়ার চেষ্টা করব। এটা কেন আমরা এটি করতে যাব, কারণ x এর মান যদি আমরা 0 বসাই, তাহলে এখানে আমাদের 0 হয়ে যাবে, এখানে 0, আবার 1 থেকে 1 বিয়োগ করলে 0, নিচেও 0, অর্থাৎ এটি 0 বাই 0 আকার ধারণ করে। তাহলে যদি চলকের সীমা শুরুতে আমরা বসাই, তাহলে দেখতেছি যে ফাংশনটি 0 বাই 0 আকার ধারণ করে। কাজে এই অসংজ্ঞায়িত আকার দূর করার জন্য আমরা হরলবকে সুবিধামতো একটা রাশি দ্বারা গুণ করব। তোমরা লক্ষ্য করবে যে এখানে √1 + 3x মাইনাস √1 - 4x আছে। যদি আমরা এটির বিপরীত অর্থাৎ প্লাস মাইনাসের পরিবর্তে যদি আমরা প্লাসের রাশি দ্বারা হরলবকে গুণ করি, তাহলে একটা সুবিধা পাওয়া যায়, সেটি হচ্ছে a - b × a + b একটা আকার ধারণ করে, অর্থাৎ যেটিকে আমরা পরবর্তীতে সূত্র ব্যবহার করে a² - b² এর সূত্র এখানে প্রয়োগ করতে পারি। এই কারণে আমরা দেখব
রুটের যে রাশিটা থাকবে যদি এখানে বিশেষ করে মাইনাস চিহ্ন থাকে তাহলে আমরা প্লাস দ্বারা গুণ করব, বা প্লাস থাকলে মাইনাস দ্বারা গুণ করব। আমরা গুণ করার পর উপরে আমরা পাচ্ছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 প্লাস 3x এটার উপর রুট আছে, এটাকে স্কোয়ার করলে 1 প্লাস 3x হবে, আর রুট ওভার 1 মাইনাস 4x তাকে স্কোয়ার করলে হবে 1 মাইনাস 4x, সামনে মাইনাস থাকাতে মাইনাস 1 প্লাস 4x, নিচে যা আছে হুবহু তাই আমরা রাখলাম। এখান থেকে মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল হয়ে 7x হয়, পরবর্তীতে x ক্যান্সেল হয়ে 7 থাকে। এখন আমরা যদি x এর মান 0 বসাই তাহলে আমরা 7/2 এটির সমস্ত মান পেয়ে যাচ্ছে। একটি জিনিস এখানে তোমরা খেয়াল করবা যে এখানে লিমিট আছে বা উপরে প্রত্যেকটি লাইনে লিমিট আছে, যখন আমরা x এর মান 0 বসালাম তখন কিন্তু আর এখানে লিমিট লেখা যাবে না, কারণ তার মানটি আমরা যখন নিয়ে নেব ব্যবহার করব, x এর মান 0 বসাই দিব, তখন আর সেখানে লিমিট লিখতে হবে না, বরং লেখাটা এখানে ভুল হয়ে যাবে। তাহলে এখানে আমরা সরল করে কত পাচ্ছি 7/2। এই জাতীয় আমরা আরেকটি অঙ্ক খেয়াল করো, এখানে আমাদের দেওয়া আছে রুট ওভার লিমিট এক্সটেন্স টু রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1/x। এই ফাংশনটি উপরেটির মতোই রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1 দিয়ে যদি আমরা হরলবকে গুণ করি তাহলে পরবর্তীতে উপরটির মতো সরল করলে আমরা এটির অ্যান্সার পেয়ে যাব কত, -1/2। তাহলে এটিও আগেরটির মতো, এই অঙ্কটিও আমাদের একই রকম। আমাদের আছে লিমিট এক্সটেন্স টু 1 x মাইনাস 1/রুট ওভার x স্কোয়ার মাইনাস 1 প্লাস রুট ওভার x মাইনাস 1। এখানে নিচে রুট আছে, তাহলে এই রুটের রাশিটি তুলতে হলে আমাদেরকে মাইনাস দ্বারা, এখানে আছে রুট ওভার x স্কোয়ার মাইনাস 1 মাইনাস রুট ওভার x মাইনাস 1 দ্বারা যদি আমরা হরলবকে গুণ করি, ঠিক আগের মতো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করে সরল করলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে 0। আরও একটি অঙ্ক একই নিয়মের, লিমিট এক্সটেন্স টু 4 মাইনাস x স্কোয়ার বাই 3 মাইনাস রুট ওভার x স্কোয়ার প্লাস 5। এই অঙ্কটিকে আমরা 3 প্লাস রুট ওভার x স্কোয়ার প্লাস 5 দ্বারা হরলবকে গুণ করে আগের মতোই আমরা সূত্র প্রয়োগ করে এটিরও সমাধান নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা আরেকটি অঙ্ক দেখি যেটিতে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করা হয়েছে। লিমিট এক্সটেন্স টু 1/x ইন্টু 1/sin x মাইনাস 1/tan x। আমরা জানি 1/tan x মানে হচ্ছে cot x, cot x কে আবার লেখা যায় cos x/sin x। তাহলে নিচে কিন্তু আমাদের এখানেও sin x, এখানেও sin x থাকে, উপরে থাকে cos x। সরল করার পর যে লাইনটা আমরা দেখানো হয়নি, এটি তোমরা নিজেরা করে নিতে পারবা। তাহলে লসাগু হচ্ছে sin x, উপরে থাকে 1 মাইনাস cos x। এই লাইন থেকে এই লাইনে আমরা সরল করতে পারি, এখানে আমরা cot x এর মান বসিয়ে cos x/sin x বসিয়ে সরল করলে এটা আসে। এখন আমাদের 1 মাইনাস cos x, এটাকে আমরা ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করব। তোমাদের উচ্চতর গণিত বইয়ের প্রথম পত্র বইয়ের 7ম অধ্যায়ে হচ্ছে সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সে অধ্যায় তোমরা করলে তোমরা এই ধরনের সূত্র পেয়ে যাবে যে 2 sin স্কোয়ার a সমান 1 মাইনাস cos 2a। তাহলে 1 মাইনাস cos 2a হবে, 2 sin স্কোয়ার a হলে এখানে হবে 1 মাইনাস cos 2a, অথবা আমরা ঘুরিয়েও বলতে পারি 1 মাইনাস cos 2a সমান কত, 2 sin স্কোয়ার a। একটু খেয়াল করো, এখানে এই যে cos 2a থাকলে যদি এই জায়গায় 2a থাকে তাহলে এখানে হবে a, অর্থাৎ তার অর্ধেক। এখানে যত কোণ থাকবে এখানে হবে কোণের পরিমাণ তার অর্ধেক। তাহলে 1 মাইনাস cos 2a সমান হচ্ছে 2 sin স্কোয়ার a। যদি 1 মাইনাস cos 4a হয় তাহলে হবে 2 sin স্কোয়ার 2a। আর যদি 1 মাইনাস cos a হয়, যেহেতু এখানে যেই কোণটা থাকবে তার অর্ধেক, এখানে হবে 1 মাইনাস cos a হলে এখানে হবে 2 sin স্কোয়ার a/2। তাহলে এখন আমরা 1 মাইনাস cos x সমান আমরা কী পাবো, একই নিয়মে 2 sin স্কোয়ার x/2। অন্যদিকে আরেকটি সূত্র দেখো, sin 2a সমান 2 sin a ইন্টু cos a। এখানে যদি 2a থাকে এখানে a হয়, অর্ধেক হয়, অর্থাৎ sin 2a এখানে হলো 2 sin a ইন্টু cos a, অর্ধেক কোণ আসছে। যদি এখানে sin a হয় তাহলে এখানে অর্ধেক আসবে, অর্থাৎ 2 sin a/2 ইন্টু cos a/2 হবে। ঠিক একই রকমই আমরা sin x-কে আমরা এইটার সাথে তুলনা করলে এখানে কোণ হচ্ছে x, x এর অর্ধেক হবে x/2, তাহলে পরবর্তীতে আমরা পাবো 2 sin x/2 ইন্টু cos x/2। এখন 2 ক্যান্সেল হয়ে যাবে, sin x/2 একটা ক্যান্সেল হয়ে যাবে, উপরে আরও একটা sin x/2 থাকবে, নিচে cos x/2 আছে। sin θ/cos θ নিয়মে আমরা এটাকে tan x/2 লিখতে পারি। নিচে আমাদের এই যে 1/x আছে সেটি আমাদের রয়ে গেল। এখন এটাকে আমরা tan θ/θ আকারে সাজাতে চাই। এই আকারে সাজালে আমাদের পরবর্তীতে এটি লিমিটের মান 1 হবে, সে কারণে আমরা এই আকারে লিখলাম
10x/2 বাই x/2। আমরা এখানে কি বেশি বা কম লিখছি সেটি একটু খেয়াল করো। 10x/2 উপরে আছে, নিচে xও আছে, কিন্তু x এর নিচে একটা 2 দ্বারা ভাগ আছে। এটি মূলত উল্টিয়ে গেলে পরে এটি ফাংশনকে 2 দ্বারা গুণ হবে। এই ফাংশনটাকে 2 দ্বারা গুণ হবে, তার মানে ফাংশনকে এখানে কিন্তু 2 দ্বারা গুণ নাই, কিন্তু আমাদের এখানে এটিকে সরল করলে 2 দ্বারা গুণ হয়। তাই এটাকে আবার হাফ দ্বারা গুণ করলে ওই 2 আর হাফ ক্যান্সেল হয়ে আমাদের ফাংশনটা ঠিক থাকতেছে। তাহলে এখন আমরা যদি লিমিট x টেন্ডস টু 0 বসি, তাহলে tan θ বাই θ আকারে চলে আসে, এটির মান 1, তাহলে আমরা অ্যান্সার পাবো হাফ। এখানে একটি জিনিস খেয়াল করবা, আমাদের সূত্র ছিল লিমিট θ টেন্ডস টু 0 tan θ বাই θ, অথবা লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x ইকুয়াল টু কত, এটার মান হচ্ছে 1। এখানে কিন্তু x/2 আছে, এই জায়গায়ও x/2 আছে, কিন্তু এখানে x/2 নাই, x আছে। তাহলে এটি আমাদের পরিবর্তন করা লাগবে কিনা সেটি এখানে দেওয়া আছে। দেখো, যখন x টেন্ডস টু 0 তখন x/2 অলসো টেন্ডস টু 0, অর্থাৎ x যদি 0-র কাছাকাছি হয় তাহলে x/2 টু 0 আরও বেশি কাছে হবে। তো সেই কারণে x টেন্ডস টু 0 যে কথা, x/2 টেন্ডস টু 0 একই কথা। আমরা এখানে আর পরিবর্তন না করলেও চলে, করতে চাইলেও করা যাবে। তাহলে এই সীমাস্থ মান আমরা কত পেয়ে গেলাম, হাফ। আমরা আরেকটি অঙ্ক দেখি, লিমিট x টেন্ডস টু 0 tan ax বাই sin bx। এটিকে আমরা tan ax বাই ax ইন্টু bx বাই sin bx আকারে লিখলাম। তাহলে আমরা এখানে কি বাড়তি লিখলাম, উপরে tan ax আছে, আমাদের এখানেও আছে, নিচে sin bx আছে, x এখানে একটা বাড়তি আছে, এটা ক্যান্সেল হয়ে যায়। তাহলে উপরে b নিচে a, এটা আমাদের এখানে বাড়তি লেখা হয়েছে। এটিকে আমাদের সমন্বয় করার দরকার আছে। তাহলে এখানে যেহেতু b আছে, নিচে আমরা একটা b দ্বারা গুণ করলাম, আর এখানে নিচে a আছে, উপরে একটা a দ্বারা গুণ করলে সমন্বয় হয়ে গেল। এবারে আমরা tan ax বাই x এটিকে একটা ফাংশন হিসেবে ধরলাম। আর যেহেতু আমরা আগেও দেখেছি যে দুটি ফাংশনের গুণের যে সীমা, গুণফলের যে সীমা, সেটি আলাদা আলাদা গুণ করে সীমার গুণফলের সমান। তাহলে tan ax বাই x এটি একটা ফাংশন, এটার জন্য আমরা লিমিট x টেন্ডস টু 0 ব্যবহার করতে পারি। অপরদিকে লিমিট x টেন্ডস টু 0 bx বাই sin bx, এটা আরেকটা লিখলাম। আর এখানে বাড়তি থাকে, অর্থাৎ এটার জন্য লিমিট ব্যবহার করলাম, এটার জন্য লিমিট ব্যবহার করলাম, আর a বাই b থাকে। এখন এটির মান 1, এটির মান 1, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে a বাই b। আরেকটি অঙ্ক আমরা খেয়াল করি, লিমিট x টেন্ডস টু 0 tan x মাইনাস sin x বাই x কিউব। আমরা tan x কে ভেঙে লিখতে পারি sin x বাই cos x। sin x তো এখানে আছে, নিচে আছে x কিউব, উপর থেকে sin x কমন যায়। তাহলে এখানে sin x যদি আমরা কমন নিয়ে নিই, বাইরে নিই, তাহলে থাকে 1 বাই cos x মাইনাস 1। আর নিচে x কিউব থেকে আমরা একটা x নিয়ে যাব sin x এর নিচে, তাহলে আরও x স্কয়ার থাকবে। এটা করার উদ্দেশ্যটা হচ্ছে, আমরা একটু আগে দেখেছি যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু কত, 1। এটি সুবিধা পাওয়া যাবে, সেজন্য আমরা আলাদা করে নিলাম, আর বাকিটা এখানে লিখলাম। এখন আমরা এদিকের ফাংশনটিকে আর একটু সরল করে, উপরে আমাদের cos x লসাগু, তাহলে থাকবে 1 মাইনাস cos x বাই cos x। cos xটা নিচে নিয়ে আসতে পারি x স্কয়ারের পাশে গুণ করে, তাহলে 1 মাইনাস cos x বাই x স্কয়ার ইন্টু cos x এ আকার ধারণ করে। এখন প্রথমটার জন্য আমরা লিমিট ব্যবহার করলাম, এটির জন্য আলাদা লিমিট ব্যবহার করা যায়। করার পর প্রথম অংশটির মান 1 হয়ে যাবে। এবার আমরা এই ফাংশনটির মান নির্ণয় করব। আমরা এর আগেই 1 মাইনাস cos 2 এর সূত্র দেখেছি এটা। তাহলে 1 মাইনাস cos x কে আমরা লিখতে পারি 2 sin স্কয়ার x বাই 2, আর x স্কয়ার ইন্টু cos x রয়েছে। এটাকে আমরা আবার সাইনের অংশটাকে আমরা sin স্কয়ার x বাই 2 ছিল আমাদের, তা আমরা sin x বাই 2 বাই x বাই 2 হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন আমরা দেখো, এখানে এটার তৈরি করার উদ্দেশ্য হচ্ছে sin θ বাই θ, যার মান পরে আমরা 1 পাবো, এই জন্য আমরা এটা এই আকারে লিখলাম। তবে এখন স্কোয়ারটা ব্যবহার করে দেখো আমরা কি বাড়তি লিখেছি। তাহলে x স্কোয়ারটা কিন্তু সাইনের উপর যাবে, তাহলে sin স্কয়ার x বাই 2 যেটি রয়েছে এখানে, নিচে আমরা যদি এই স্কোয়ার ব্যবহার করি তাহলে x স্কয়ার, তাও আছে। এখানে যদি স্কোয়ার ব্যবহার করি তাহলে এটা হচ্ছে 4, x এর নিচে 4, কিন্তু এটা ফাংশনকে 4 দ্বারা গুণ বোঝাবে, কিন্তু আমাদের আছে ফাংশনকে 2 দ্বারা গুণ আছে। যেহেতু এখানে 4 চলে আসছে, কাজে আমরা একটা হাফ দিয়ে গুণ করব। এছাড়া আমাদের একটা cos x রয়েছে নিচে, সেটাকে আমরা 1 বাই cos x হিসেবে দেখাতে পারি। এবার আমরা লিমিট x টেন্ডস টু 0 sin x বাই 2 বাই x বাই 2, এই পুরোটির উপর যদি আমরা সীমা হোল স্কয়ার ব্যবহার করি, তাহলে এই ফাংশনটাকে এইভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি। এতে সুবিধা হলো, আমরা জানি যে ভিতরের অংশটির মান, অর্থাৎ লিমিট সহ এটার মান হচ্ছে 1। তাহলে 1 কে স্কয়ার করলে মান হবে কত, 1। আমরা সরাসরি লিখে দিতে পারতাম 1, তবে এইভাবে আকারে দিলে তোমরা বুঝতে সুবিধা হবে।
আর cos 0 মান x এর মান 0 বসালে cos 0 মান হচ্ছে 1, তাহলে এখানে এটার মান 1, এখানে 1, হাফ থাকলো, অ্যান্সার হচ্ছে হাফ। আমরা পরবর্তী অঙ্কটি দেখি। লিমিট x → 0 tan x - sin x / sin cube x। আগেরটির মতো আমরা tan x কে sin x / cos x আকারে লিখতে পারি। তাহলে উপর থেকে আমাদের একটা sin x কমন নিতে পারি, আবার নিচে আমাদের sin cube x আছে, তাহলে কমন নিয়ে একসাথে কেটেও দিতে পারি। তাহলে উপরে যদি sin x আমরা আলাদা করে নিই, বাইর করে নিই, তাহলে এখানে থাকবে 1/cos x - 1। নিচে যে ওটা কমন নিয়ে এটার সাথে কেটে দিলাম, তাহলে এখানে ছিল 3টা sin cube x, এখন হয়ে যাবে 2টা। এখন পরবর্তী লাইনে আমরা আরও সরল করি, উপরে cos x লসাগু, তাহলে সরল করলে 1 - cos x / cos x হওয়ার কথা, যেটি পরে sin square x এর সাথে যে গুণ হবে। এখন আমরা sin square x কে লিখতে পারি 1 - cos square x। এখন 1 - cos x ইন্টু এখানে 1 - cos x আছে, 1 + cos x রয়েছে, 1 - cos x কাটা গেলে থাকবে 1 + cos x। এখন আমরা যদি x এর মান 0 বসাই, তাহলে যেহেতু cos 0 মান 1, আমরা সরল করলে পাবো হাফ। পরবর্তী অঙ্কটিতে আমরা দেখি লিমিট θ টেন্ডস টু 5/2 sec cube θ - tan cube θ / tan θ। আমরা sec cube কে 1/cos cube θ minus tan cube কে sin cube / cos cube θ আকারে লিখতে পারি, অন্যদিকে tan θ কে sin θ / cos θ আকারে লেখা যায়। তাহলে উপরে আমরা যদি cos cube θ লসাগু করি, তাহলে থাকবে 1 - sin cube θ, নিচে থাকে sin θ / cos θ। এটিকে আমাদের যেহেতু ভাগের নিচে আবার ভাগ আছে, তাহলে এটাকে উল্টাই ফেলতে হবে, উল্টালে উপরে cos θ হয়ে যাবে, যেটি পরে cos cube এর সাথে কাটাকাটি করলে cos square θ হয়। নিচের sin θ নিচেই থাকবে, উপরে হবে 1 - sin cube θ, তার নিচে হচ্ছে sin θ * cos square θ। এখন আমরা a কিউব - b কিউবের সূত্র, যে এটি আমরা জানি, a - b * a² + ab + b²। এই সূত্র অনুসারে আমরা এটা কি ভেঙে লিখতে পারি 1 - sin θ অর্থাৎ a - b ইন্টু a² করলে 1 হবে sin θ অর্থাৎ ab, এ হচ্ছে 1, sin θ 1, 1 ইন্টু sin θ, তাহলে sin θ হবে, আর এখানে হবে sin square θ অর্থাৎ b²। আর নিচে আমরা cos স্কয়ারকে 1 - sin square θ লিখতে পারি। তাহলে কি দাঁড়ালো, 1 - sin θ এখানে আছে, এখানে 1 - sin θ আছে, 1 + sin θ আছে, মাইনাস একটা কাটা যাবে, তাহলে প্লাস একটা থেকে যাবে, আর উপরে এটা থাকলো। এখন আমরা যদি θ টেন্ডস টু 5/2 অর্থাৎ θ মান যদি 5/2 বসাই, যেহেতু sin 5/2 মান অর্থাৎ 90 ডিগ্রি মান 1, sin 5/2 বলতে 90 ডিগ্রি বোঝাচ্ছে, যেহেতু sin 90 ডিগ্রি মান 1, তাহলে এটা 1, এটা 1, এটা 1 হবে, নিচে 1 ইন্টু 1 + 1 হবে, অর্থাৎ সরল করলে পাবো আমরা 3/2। আমরা আরেকটি অঙ্ক খেয়াল করি। লিমিট x → 0 cos 7x - cos 9x / cos 3x - cos 5x। আমরা ফাংশনটাতে cos c - cos d, উপরেও আমাদের cos c - cos d আকার আছে, নিচেও cos c - cos d আকার আছে। এই সূত্রগুলি আমরা ত্রিকোণমিতিক অংশে অর্থাৎ সপ্তম অধ্যায়ের মধ্যে এটা আমরা পাবো এই সূত্রগুলি। সেখানে cos c - cos d এর জন্য আমাদের আছে 2 sin c + d/2 ইন্টু sin d - c/2। cos c - cos d হলে এভাবে আমরা লিখতে পারি 2 sin, অর্থাৎ কোণ দুইটাকে c আর d কোণ দুইটাকে যোগ করে 2 ভাগ, আবার sin হবে, এবার d কে আগে লিখব d - c/2। তাহলে এইভাবে আমরা এখানে লিখতে পারি c হচ্ছে এটা, d হচ্ছে এটা, c + d 7x আর 9x যোগ করলে 16x/2, আর d - c, d থেকে c বিয়োগ দিলে 2x থেকে 2x কে 2 ভাগ। অনুরূপভাবে আমরা নিচেও একই রকম সূত্র প্রয়োগ করলাম। তাহলে আমাদের এখন কি থাকে, এখানে আমরা দেখি 2 থাকে, এখানে sin 8x হবে, এখানে sin x হবে, নিচে হবে 2 sin 4x ইন্টু sin x। পরবর্তীতে 2 ক্যান্সেল হয়ে যায়, sin x ও ক্যান্সেল হয়, থাকে sin 8x/sin 4x। আমরা এটাকে লিমিট ব্যবহার সুবিধার জন্য sin 8x/8x অর্থাৎ sin θ/θ আকারে লিখলাম। এখানে আবার 4x আছে নিচে, উপরে একটা 4x লিখলাম, তাহলে θ/sin θ আকার হলো। এটি করতে গিয়ে আমরা কিছু বাড়তি লিখে ফেলছি, যেটুকু বাড়তি লিখছি সেটি পাশে গুণটুন করে আমরা এটাকে সমন্বয় করছি। দেখো সেখানে x বাড়তি লিখছি, এগুলি কাটা যায়, 4 এখানে বাড়তি লিখলাম, তাহলে এদিকেও আবার একটা 4 লিখলে এটা ক্যান্সেল হয়ে যায়। এখানে একটা 8 নিচে আছে, পাশে উপরে যদি একটা 8 লিখি, তাও বাড়তিটা আমাদের সমন্বয় হয়ে গেল। এখন এটার জন্য লিমিট ব্যবহার করতে পারি, এটার জন্য আলাদা লিমিট ব্যবহার করতে পারি, আর এই দুইটা তো আছেই। তো এটির মান হচ্ছে 1, এটির মানও 1, তাহলে এখানে 4 আর 8 কাটলে 2 হয়, তাহলে আমাদের উত্তর হচ্ছে কত, 2। এভাবে আমরা পরের অঙ্কটা দেখতে পারি। এই অঙ্কটা এখানে আছে কি লিমিট x → 0
সাইন 7x মাইনাস সাইন এক্স বাই সাইন 6x, এটিকে আমরা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র ব্যবহার করতে পারবো। এটা যেমন কস সি মাইনাস কস ডি, একই অধ্যায়ে গিয়ে আমরা সাইন সি মাইনাস সাইন ডি একই সাথে এখানে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র আছে, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র এখানে প্রয়োগ করব। আর এটা সাইন 2 এর সূত্র প্রয়োগ করবো। আমরা এর আগে সাইন 2 এর সূত্র পেয়েছি যে সাইন 2 এর সমান 2 সাইন এ ইন্টু কজ এ। এভাবে সূত্র ভাঙে সরল করার পর আমরা আগেরটির মতোই সরল করে এটির মান পেয়ে যাব কত, 1। আমরা যদি এই অঙ্কটা খেয়াল করি যে cos 2x মাইনাস cos 3x বাই এক্স স্কয়ার, এটি তো এই সূত্রের মধ্যে পড়ে গেল, cos c মাইনাস cos d আকারে আছে, এটাকে cos c মাইনাস cos d সূত্র প্রয়োগ করে সরল করলেই আমরা এটি আগের নিয়মেই করে ফেলতে পারবো। এই অঙ্কটি আমাদের আরও সহজে করা যাবে, এটাতে আর cos c প্লাস cos d সূত্র প্রয়োগ করা লাগবে না। এখানে x বাই সাইন এক্স আছে, লিমিট অ্যাকশন একটা x বাই সাইন এক্স একটা ফাংশন করব, আরেকটা হবে লিমিট অ্যাকশন সে 0 x বাই সাইন এক্স ইন্টু লিমিট অ্যাকশন সে 0 cos x প্লাস cos 2x। তাহলে x বাই সাইন এক্স যেটি, এটির মান 1 হয়ে যাবে, আর এখানে x এর মান 0 বসালে cos 0 এর মান যেহেতু 1, এটা 1 এটা 1, 1 প্লাস 1 হচ্ছে কত, 2। এটি এভাবে আমরা করে ফেলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে যে আলোচনা করলাম সেই আলোচনাগুলি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে বাসায় প্র্যাকটিস করবে। আর সাথে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দেওয়া হলো, এই অঙ্কগুলি তোমরা করতে পারবে অনায়াসে। আলোচিত সূত্রগুলি খেয়াল করলে এগুলি করতে পারবে। এখানে আছে লিমিট অ্যাকশন 1 মাইনাস cos 7x বাই 3x স্কয়ার। আমরা 1 মাইনাস cos 2 এর সূত্র আলোচনা করছি এখানে ইতিপূর্বে। তাহলে 1 মাইনাস cos 7xকে আমরা সূত্র প্রয়োগ করে সরল করে তখন আমরা এটির সীমাস্থ মান বের করতে পারবো। এটিও একই রকম, এই দুইটাকে আমরা এভাবে করে ফেলতে পারবো। 1 মাইনাস cos 2 এর সূত্র ব্যবহার করে, যেটি হচ্ছে 1 মাইনাস cos 2 এর সমান কত, 2 সাইন স্কয়ারে। এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করব। এখানে 2a বলতে 7x বোঝাবে, এখানে 2a বলতে হবে 15x। তাহলে 2a হইলে এখানে কিন্তু a হয়, অর্ধেক হয়ে যায়, সেভাবে অর্ধেক করে পরিবর্তন করে করা যাবে। পরবর্তী দুটি অঙ্কের জন্য আমরা 1 এবং cos 2x কে নিয়ে 1 প্লাস cos 2x এর সূত্র প্রয়োগ করব। 1 প্লাস cos 2a কে লেখা যায় 2 cos স্কয়ারে। তাহলে 1 প্লাস cos 2x কে সামনে নিয়ে এই দুইটার জন্য আমরা 2 cos স্কয়ার x লিখতে পারবো, 2 cos স্কয়ার x। পরবর্তীতে cos x কমন নিয়ে আমরা এটাকে সরল করা যাবে আগেরগুলির মতোই। আর এখানে আমরা 2 cos x মাইনাস sin 2x আছে, এটিকে আমরা sin x ইন্টু cos x লিখতে পারি, 2 sin x ইন্টু cos x। তাহলে পরবর্তীতে এখানে 2 cos x কমন যাবে, আর 1 প্লাস cos 2x কে আমরা 2 cos স্কয়ার x লিখতে পারবো এই সূত্র অনুসারে। তাহলে দেখা যাবে যে 2 cos স্কয়ার x হলে পরে আমরা cos স্কয়ারকে 1 মাইনাস sin x কে লিখতে পারি। উপর নিচে থেকে সরল করে আমরা লিমিটের মান অনায়াসে বের করে নিতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠ এখানেই শেষ। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।